জুলাই আন্দোলনে পতন হয়েছিল আওয়ামী লীগ সরকারের। এই আন্দোলনে জিতেছে কে? এক বাক্যে এমন প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয়, কারণ ভিন্ন ভিন্ন আদর্শের অনেকেই ছিলেন এই আন্দোলনে। আরো কঠিন হয়ে পড়ছে যখন আন্দোলনের বছর পূর্তির ঠিক আগে এই আন্দোলনের কৃতিত্ব নিয়ে কামড়াকামড়ি শুরু হয়েছে। এনসিপি নেতারা বলছেন জামাত শিবির এই আন্দোলনের মূল সংগঠক না। অন্যদিকে জামাতের সিনিয়র নেতারা বলছেন তারা পর্দার আড়ালে থেকে এই আন্দোলনের কলকাঠি নেড়েছেন, পুরো পরিকল্পনা সাজিয়েছেন। আবার এনসিপি নেতাদের ভাইরাল হওয়া পোস্ট থেকে দেখা যাচ্ছে ছাত্রলীগ সেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল শিবিরের কর্মীরা। ওই হামলার ঘটনায় দায়ের করা মামলায় এক বাদী, যিনি এনসিপির নেতা, তিনি দাবি করেছেন যাদেরকে তিনি আসামি করেছিলেন তাদের অনেকেই ছিলেন শিবিরের কর্মী, কিন্তু ছাত্রলীগ করত। কিছুদিন আগে ছাত্রদল এদেরকে বলেছে গুপ্ত শিবির। প্রশ্ন হলো, জামাত নেতাদের দাবি, এনসিপি নেতাদের অভিযোগ, সবকিছু ফিরিয়ে নিয়ে যাচ্ছে গত বছরের জুলাইয়ের শেষে, যখন শেখ হাসিনা বলেছিলেন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে এটা জামাতের ষড়যন্ত্র। তার মানে কি শেখ হাসিনার কথাই ফলে যাচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের নেতৃত্বের শীর্ষ সারি থেকে শিবিরকে মোটামুটি ছেঁটে ফেলতে ফেসবুকে 31 জুলাই দীর্ঘ পোস্ট দেন। লেখেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না, কিন্তু 5ই আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েম প্রেস ব্রিফিং এ বসার ব্যবস্থা করা হয়। পাল্টা জবাবও দেন শিবিরের নেতারা ও তাদের সমর্থকেরা। কিন্তু বিষয়টি শুধু জবাব দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, শুরু হয়েছে একের পর এক কামান দাগানো। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন। তিনি লিখেছেন, গত বছর 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে 220 জন আসামির বিরুদ্ধে 27 অক্টোবরে শাহবাগ থানায় তিনি মামলা দায়ের করেন। আরমান হোসেন দাবি করেন, মামলা দায়েরের মাস খানেক পর শিবিরের শীর্ষস্থানীয় একজন নেতা তার সাথে দেখা করেন। সেই নেতা কয়েকজন আসামিকে মামলা থেকে অব্যাহতি দেয়া যায় কিনা সে ব্যাপারে কথা বলেন। তাদের ব্যাপারে ডিটেলসও পাঠান আরমানের কাছে। আরমান হোসেন এরপর লেখেন, তিনি খোঁজ নিয়ে দেখেন মামলার বেশ কয়েকজন আসামি শিবিরের সাথে যুক্ত। দর্শক, 15 জুলাই ছাত্রলীগের হামলার পর সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের তীব্রতা বেড়েছিল। অন্যদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের লিখেছেন, গুপ্ত শিবিরের সদস্যরা ক্যাম্পাসে সবচেয়ে বেশি আগ্রাসী ছিল। তারাই ছাত্রলীগের নামে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর বেশি নির্যাতন চালাতো। জুলাই আন্দোলনের আর এক নেতা মাহিন সরকার বলেছেন, কাদেরের বক্তব্য সত্যি। এরই মধ্যে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তারাই অভ্যুত্থানের মূল ভূমিকা পালন করেছিলেন। নিজেদের অপ্রকাশ্যে রাখার কৌশল অবলম্বনের কথা জানিয়ে তিনি বলেছেন, তারা সচেতন ছিলেন এটা যেন জামাত শিবিরের আন্দোলন বলে প্রকাশিত না হয়। তারা চেয়েছিলেন সার্বজনীন রূপ দেওয়ার জন্য। তখন যদি প্রকাশ হতো যে ছাত্র শিবিরের মাধ্যমে জামাত এই আন্দোলনে আছে, তাহলে এতে অনেকের রিজার্ভেশন ছিল। সেজন্য তারা কৌশল নিয়েছিলেন। জনাব তাহের তার বক্তব্যের পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, এটার পেছনে যে তারা ছিলেন এটা গোয়েন্দারা জানতো, সরকার জানতো, সেজন্যই তো জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, অন্য কোনো দলকে তো করেনি। দর্শক, আপনাদের মনে আছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে গত বছরের মধ্য জুলাইয়ে শেখ হাসিনার এক বক্তব্যের প্রতিক্রিয়ায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান উঠেছিল, তখন অনেকের মনে সন্দেহ জেগেছিল। আন্দোলনের পক্ষ থেকে তখন এমন ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে এই স্লোগান ছিল ক্ষমতাসীনদের প্রতি ক্ষোভের তাৎক্ষণিক বহিঃপ্রকাশ। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা কিন্তু শুরু থেকে অভিযোগ করে বলেছিলেন এই আন্দোলন বিএনপি জামাতের ষড়যন্ত্র। আন্দোলন যখন তীব্র হচ্ছিল, সহিংসতা বাড়ছিল, তখন তাদের বক্তব্য জামাত শিবিরের দিকে কেন্দ্রীভূত হয়। এক পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করা হয়। কারফিউ জারির পর গত বছরের 24শে জুলাই শেখ হাসিনা এডিটর্স গিল্ডের নেতাদের সঙ্গে বৈঠকে বলেছিলেন, দেশের উন্নয়ন রুখে দিতে বিএনপি জামাতের দিক থেকে এমন একটি আঘাত আসবে বলে আশঙ্কা তিনি আগে থেকে
করেছিলেন। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন সহিংসতা চলার দিকটি দেখিয়ে তিনি বলেছিলেন, কোটামুক্ত আন্দোলনকারীদের একদিন জাতির কাছে জবাবদিহি করতে হবে, কেন তারা তাদের এই ধ্বংসযজ্ঞের সুযোগ দিল। তার 4 দিন পর 28শে জুলাই শেখ হাসিনা বলেছিলেন, জামাত শিবিরের সন্ত্রাসীরা প্রাথমিকভাবে লো প্রোফাইল বজায় রেখে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারীদের ছদ্মবেশে প্রবেশ করেছিল, কিন্তু পরে তারা বিপজ্জনকভাবে আন্দোলনের সামনের সারিতে চলে আসে। তার 3 দিন পর 1 আগস্ট শেখ হাসিনা আবার বলেছিলেন, জামাত শিবির তাদের সন্ত্রাসের রাজত্ব কায়েমের জন্য সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। ওই দিনই জামাত এবং ইসলামী ছাত্র শিবির সহ তাদের সহযোগী সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। তার 4 দিন পরে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরপরই জামাত শিবিরের উপর নিষেধাজ্ঞা উঠে যায়। এরপর প্রথমে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়, পরে আওয়ামী লীগের কার্যক্রমে আসে নিষেধাজ্ঞা। সেই আন্দোলনের বছর না গড়াতেই এর পক্ষ শক্তিগুলোর মধ্যে নানা বিষয়ে বিভেদ দেখা যাচ্ছে। একসময় মিত্র জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক সাপে নেউলে হয়ে দাঁড়িয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই আন্দোলন শুরু হলেও আন্দোলনের কৃতিত্ব এখন বিএনপি, জামাত সহ সবাই নিতে চাইছে। আন্দোলনকারীরাও এনসিপি নামে নতুন দল গড়ে রাজনীতির মঞ্চে সক্রিয় থেকে নিজেদের কৃতিত্ব জাহির করছেন। নাহিদ আর সাদিক কায়েম, জামাত আর এনসিপি বিরোধ যতই প্রকাশ্য দেখা যাক না কেন, জামাত শিবিরের সাথে নাহিদ সার্জিসদের ঘনিষ্ঠতা আর অপ্রকাশ্য থাকছে না। সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশে যেমন এনসিপি নেতা সার্জিস আলম বক্তব্য দিয়েছেন, তেমনি জুলাই পদযাত্রা শেষ করে ঢাকায় ফিরেই বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে দেখতে গেছেন নাহিদ। কৃতিত্ব নিয়ে এখন যতই মল্লযুদ্ধ শুরু হোক না কেন, সেই সময় যে জামাত শিবিরের সাথে আন্দোলনকারীদের সখ্যতা ছিল তা বেশ প্রকাশ্যে চলে আসছে। ফলে প্রশ্ন দেখা দিয়েছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে গত বছরের জুলাইতে যে অভিযোগ করা হয়েছিল সেগুলো কি তাহলে সত্য? শিক্ষার্থীদের উপর নির্যাতনের সবচেয়ে বড় যে অভিযোগটি ছাত্রলীগের বিরুদ্ধে করা হয়ে থাকে, সেখানে গুপ্ত শিবিরের ভূমিকা প্রকাশ্যে এনেছে এনসিপি নেতারাই, বিশেষ করে এমন একজন যিনি মামলার অন্যতম বাদী। ফলে ভবিষ্যতে এই মামলার ভ্যালিডিটি নিয়ে বিরাট প্রশ্ন এরই মধ্যে উঠে গেল। শুধু তাই নয়, ভবিষ্যতে হয়তো এই আন্দোলনের ন্যায্যতা নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে। এখন